রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ। 11 দলের প্রার্থী কর্নেল অলি। সেভরন মেটা সহ মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। বাণিজ্যের প্রসার ও জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি। দ্বিপক্ষীয় আলোচনায় অগ্রগতির ভিত্তি হবে সফর, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গ্যাস সরবরাহ কমায় ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। 17 বছর গ্যাস অনুসন্ধান না করায় জ্বালানি সংকট, মন্তব্য বিদ্যুৎ মন্ত্রী। চট্টগ্রামের লালদিঘি অগ্নি ব্যাংকের ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা গায়েব। ধাপে ধাপে সরানো হয় টাকা, ক্যাশ ইনচার্জ গ্রেপ্তার। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দুপুরে সচিবালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের দেশের 23তম রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে দলের সব পদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিনি। আগামী 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন একে একে নির্বাচন কমিশনে আসে রাজনৈতিক দলগুলো। আগে থেকেই 11 দলীয় ঐক্যের প্রার্থী নির্ধারণ করা হয় প্রবীণ রাজনীতিবিদ এলডিপির সভাপতি অলি আহমেদকে। এদিন জোটের নেতারা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেন অলি আহমেদের মনোনয়নপত্র। পরে নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নির্বাচনে অংশ নিচ্ছে 11 দল। সে সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন হলে অলি আহমেদই রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হতেন বলে দাবি করেন তারা। 11 দলীয় জোটের যিনি প্রার্থী ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র আমরা আজকে জমা দিয়েছি। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। তবে অন্য সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কে হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। আলোচনায় ছিল বিএনপির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার নাম। জোর গুঞ্জন ছিল দলের দুর্দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। অবশেষে সব গুঞ্জন সত্যি করে বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামেই মনোনয়নপত্র দাখিল করে দলটি। বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন। লক্ষণ হয়তো আপনি বলতে পারেন তাদের এই কথা ভোটে ফেল করবো জিনিস না, আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। মনোনয়নপত্র জমা নেওয়া শেষে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, যা আগামী 16 আগস্ট যাচাই বাছাই করা হবে। আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেই ক্ষেত্রে 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন প্রবীণ এই রাজনীতিবিদ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় 1.5 দশক বিরোধী দলে থেকে রাজপথে বিএনপির অবস্থান ধরে রেখে আন্দোলনের সফল চূড়ান্ত রূপ দিয়ে দলের সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এখন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তিনি। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির একক প্রার্থী হওয়ায় মির্জা ফখরুলই হতে যাচ্ছেন বঙ্গভবনের পরবর্তী কর্ণধার। তার রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করছেন সাইফুল রিপন। রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হতে যাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে প্রায় চূড়ান্ত হয়েছে তার নাম। দলীয় প্রধান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তে রাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছেন তিনি। কেউ যদি বাধা দেয় সেই বাধাও গণতান্ত্রিকভাবেই আমরা অতিক্রম করব। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার পিতা মরহুম মির্জা রুহুল আমিন ছিলেন সাবেক কৃষি প্রতিমন্ত্রী, আর বড় চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও আইনমন্ত্রী। শিক্ষার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং দীর্ঘদিন ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। ছিলেন ঢাকা কলেজেও। ব্যক্তি জীবনে 2 কন্যা সন্তানের জনক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতার পাশাপাশি ছাত্র জীবন থেকেই বাম ঘরানার ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। পরবর্তীতে 80-র দশকে মূলধারার রাজনীতিতে তার আনুষ্ঠানিক পদার্পণ ঘটে। 1979 সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন তিনি। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দিয়ে বিএনপির তৃণমূল থেকে উঠে আসেন এই প্রবীণ নেতা। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালন করেন কৃষি ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। 2011 সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 2016 সালে দলটির 6ষ্ঠ কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব পদে মনোনীত হন। গত 1.5 দশকে দল যখন চরম সংকটের মধ্য দিয়ে গেছে, নেতাকর্মীদের পাশে থেকে দলের ঐক্য ধরে রাখতে মূল ভরসা ছিলেন এই পরিমার্জিত রাজনীতিবিদ। শিক্ষকতা ছেড়ে রাজনীতি, এরপর দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে রাজপথে বিরোধী দলের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেন মির্জা ফখরুল। 2026 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির এই প্রবীণ নেতা। দলের সংকটে নিবেদিত, মৃদুভাষী, স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই 23তম রাষ্ট্রপতির পদে মনোনয়ন দিল বিএনপির শীর্ষ নেতৃত্ব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দুপুরে সচিবালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের দেশের 23তম রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে দলের সব পদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিনি। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে বিএনপির স্থায়ী কমিটি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য চূড়ান্ত মনোনয়ন দেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, যা স্থায়ী কমিটির সকল সদস্যরা সমর্থন জানান। স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন। তিনি জানান, দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এরই মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের 3টি পদ ফাঁকা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেভরন, মেটা সহ আমেরিকার শীর্ষ 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধি দলের আশা 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে। বেসরকারি খাতের নেতৃত্বে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশকে বিনিয়োগের বড় গন্তব্য হিসেবে দেখছে। এমন বাস্তবতায় বিনিয়োগের জন্য যেসব বাধা ছিল তা উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আসেন আমেরিকার শীর্ষস্থানীয় 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রী দপ্তরে এই বৈঠকে টেকসই অর্থনীতি গড়তে নানা ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানায় সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। জানান, বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি বিধি সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা নিজ দেশে নেয়ার প্রক্রিয়া সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য নিয়মভিত্তিক ও বিশ্বব্যাপী সংযুক্ত অর্থনীতি গড়ে তোলা, যার মূল চালিকা শক্তি হবে বেসরকারি খাত। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং লজিস্টিক এসব খাতে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের কথাও জানান প্রধানমন্ত্রী। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব বজায় রাখার প্রত্যয় জানান ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশব। 2030 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভিশন, আমরা সেটাকে সমর্থন করি। বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সমুন্নত থাকবে। বৈঠকে অংশগ্রহণকারী আমেরিকান প্রতিষ্ঠানগুলোর তালিকা তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের প্রসার সহ বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত হব। বাংলাদেশের বৃহত্তর ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথাও বৈঠকে আলোচনা হয়। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ দিল্লির কাজে লাগানো উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ঢাকার ইতিবাচক অবস্থানের কথাও জানান তিনি। বলেন, সরকার প্রধানের ব্যস্ততা বিবেচনায় নিয়ে দুদেশ আলোচনা করেই সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের 6 মাসের মাথায় 4 দিনের সরকারি সফরে গেল রোববার সিঙ্গাপুরে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সফরের শেষে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রী। সফরের বিষয় নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ, শ্রম রপ্তানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চিটাগং পোর্টে বে টার্মিনালের ব্যাপারে একটা তাদের প্রপোজাল আছে, সেটা নিয়ে ওনারা কথা বলেছেন। এ সময় প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দিনক্ষণ এখনো ঠিক হয়নি। অবশ্যই কোনো একটা সুটেবল সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন। এ সময় সরকার প্রধানের ভারত সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে কোনো সফরই ইতিবাচক। প্রধানমন্ত্রী ভারত সফরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন, এর জবাবও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সুযোগ আছে সম্পর্ক উন্নয়নের, তবে দিল্লির উচিত তা কাজে লাগানো। দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। তবে সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও ভারতের প্রেস কনফারেন্সে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আবারও কড়া বার্তা দেন প্রতিমন্ত্রী। জুলাই রক্তর দাগ এখনো শুকায়নি, সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেন্সিটিভ হতে হবে, সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
সারা দেশে দিন দিন তীব্র হচ্ছে লোডশেডিং। শহরের তুলনায় গ্রামে ভোগান্তি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিং এ ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে বিদ্যুৎ অফিস। কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। বিদ্যুতের আসা যাওয়ার খেলা শহর থেকে গ্রাম সবখানে। তবে শহরের তুলনায় গ্রামের চিত্র নাজুক। শহরে 2 থেকে 4 ঘন্টা ও গ্রামাঞ্চলে 6 থেকে 8 ঘন্টা, কোনো কোনো স্থানে 10 ঘন্টার বেশি পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। লোডশেডিং এর এমন পরিস্থিতিতে জনরোষে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিদ্যুৎ অফিস। রাজশাহীর 14টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়ে প্রশাসনে চিঠি দিয়েছেন। তবে লোডশেডিং পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। যখন আমাদের নিরাপত্তা নিয়ে কখনো যদি আমাদের এরকম শঙ্কা হয় যে না হয়তো লোকজন জমায়েত হয়ে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বা ভাঙতে। মুন্সিগঞ্জ বিসিক শিল্পনগরীতে ছোট বড় মিলিয়ে 54টি শিল্প প্রতিষ্ঠান সহ শতাধিক কারখানায় লোডশেডিং এ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ। অন্যদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপব্যবস্থাপক জানান, জাতীয় গ্রিডের সরবরাহ অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 1 ঘন্টা থাকলে 1.5 ঘন্টার উপরে থাকে না। এতে করে আমাদের পড়াশোনা অনেক সমস্যা হইতেছে, যেমন কোয়ালিটি খারাপ হইতেছে, স্টাফ বহায় রাখতে হইতেছে। এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে স্টাফ ছাড়াই করে দেওয়ার চিন্তা ভাবনা। টাঙ্গাইলে ভ্যাপসা গরমের সাথে যুক্ত হয়েছে বিদ্যুতের তীব্র লোডশেডিং। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। 24 ঘন্টায় বিদ্যুৎ মিলছে মাত্র 5 থেকে 7 ঘন্টা। ঘন ঘন লোডশেডিং এ ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে রাতে বিদ্যুতের তীব্র লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে অব্যাহত লোডশেডিং, গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল, জ্বালানি সরবরাহ বেসরকারীকরণের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গত 17 বছর গ্যাস অনুসন্ধান না করে শুধুমাত্র আমদানি নির্ভরতার মাধ্যমে দেশের জ্বালানি সংকট আজকের এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অন্যদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাঠামোগত দুর্বলতা জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশেষজ্ঞদের। রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশের জ্বালানি সংকট নিয়ে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। দীর্ঘদিন ধরেই দেশে জ্বালানি সংকট চলছে। সম্প্রতি দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এই সমস্যা সমাধানে করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে সিপিডি। এনার্জি যদি না থাকে তাহলে এগুলো অর্জন করা একেবারেই অবাস্তব হবে। সেমিনারে বক্তারা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাঠামোগত ও জ্বালানি নিরাপত্তার দুর্বলতার কারণে সংকট বেড়েছে। এজন্য অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের তাগিদ দেন তারা। আমরা যখন $10-11 ছিল তখন কিন্তু আমরা 6 মাস বা 4 মাসে এলএনজি স্টোর করতে পারতাম যদি আমাদের ল্যান্ড বেস টার্মিনালটা থাকতো। তো ল্যান্ড বেস টার্মিনালটা নিয়েই আমাদেরকে এগোতে হবে। আলটিমেট সলিউশন বেসিক্যালি রিনিউয়েবল। এখন আমি এই জায়গাতে কিভাবে শর্ট টার্মে বেশ কিছু সলিউশন পাওয়া যায়, আমার কাছে বটলনেক গুলো আছে। মন্ত্রীরাও বলেছে আমরা ইন্স্যুরেন্স দিচ্ছি, এটা দিচ্ছি, আপনারা করেন, হ্যাঁ আনলিমিটেড পাবেন, এই সেই এগুলা, কিন্তু কিছু তো হচ্ছে না। দিস ইজ এ গভর্নমেন্ট হুইচ ডাজ নট হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ ইকোনমিক পাওয়ার। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, গ্যাস সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ক্রয়াদেশ বাতিল হয়ে অন্য দেশে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এনার্জি ক্রাইসিসের জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশের যে শক্তি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই অর্ডারগুলি এখন শিফট করছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে। আপনি প্রাইভেট সেক্টরকে কোল ব্যবহার করার অনুমোদন দেন এবং এটা আমরা চাই, এটা আমাদের দিতে হবে। বর্তমান সংকট প্রকট হওয়ার পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের গ্যাস অনুসন্ধানের পরিবর্তে আমদানি নির্ভরতা বাড়ানোকে দায়ী করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। গ্যাস সংকট নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, নতুন 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগকারীদের আহ্বান করা হয়েছে। পায়রা, মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি। আমেরিকা থেকে একটা বড় দল এসে ইনভেস্টমেন্ট করার জন্য, তারা এফএসআর ইনভেস্ট করতে চায়। আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে
এই সব অফিসারগুলো এসে যাবে। দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সংকট নিরসনে নীতিমালা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। জীবাশ্ম জ্বালানির উপর সবচেয়ে বেশি নির্ভরতা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। কক্সবাজার ও নেত্রকোনায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় কক্সবাজারমুখী লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। এদিকে বিকেলে নেত্রকোনা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারিন্দিয়া বাজার এলাকায় নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ময়মনসিংহগামী সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজন পুরুষ ও একজন নারী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আহত আরও 2 জনের মৃত্যু হয়। একটা ট্রাক এবং পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আমরা সাথে দ্রুত চলে আসি, এসে দেখি স্পটে 2টা লোক ডেড বডি, আত্মটা পায় না। কিছুক্ষণ পর জানতে পারি আমরা আসার পূর্বে আমাদের আসতে 10 মিনিট সময় লেগেছে। এর পূর্বে 3 জন লোক নিয়ে ময়মনসিংহ হসপিটাল যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিটি লোক মারা যাওয়ায় পরে জানতে পারি ওই গাড়ির 2 জন মারা যায়। ওরা এখানে ফেরত আছে, একজন আহত আছে, তাদের আমরা উদ্ধার করে আমাদের মরিচকে হাসপাতাল প্রয়োগ করছি। সারা দেশে আবারও তীব্র হয়েছে গ্যাস সংকট। চাহিদার বিপরীতে মিলছে না অর্ধেক গ্যাসও। বাসাবাড়িতে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে মানুষ। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে উৎপাদন খরচ। কয়েকদিন গ্যাসের সরবরাহ ঠিক থাকার পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবার দেখা দিয়েছে গ্যাসের সংকট, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি থেকে শুরু করে পরিবহন ও শিল্প খাতেও। গ্যাসের চাপ কম থাকায় চট্টগ্রাম নগরীর সিএনজি স্টেশনগুলোতেও দেখা গেছে দীর্ঘ সারি। অনেক স্টেশনে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। 8টা থেকে লাইনে আছি, এখনো পাম্পে গ্যাস নাই, লাইনে গ্যাস নাই, ওই জন্য পাম্প বন্ধ করে দিয়েছে। এখন গ্যাস পাবো আশায় দাঁড়ায় রইলাম আর কি। এখন তো গ্যাস আসতেছে না, লাইনে গ্যাস নাই। ওরা বলতেছে আবার রাত্রে 9টা দিব, কেউ বলে 11টায় দিব রাত্রে। এখন আমরা সারাদিন কি করব? এই সংকটে পোশাক কারখানা, জাহাজ ভাঙা শিল্প ও ইস্পাত কারখানায় কমেছে উৎপাদন। গ্যাস সংকটের ফলে চট্টগ্রাম সহ সারা দেশে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচাইতে বেশি বিপর্যয়ের মুখে আছে রপ্তানিমুখী শিল্প। এভাবেই চলতে থাকলে আগামীতে রপ্তানির টার্গেট পূরণ করা প্রায় অসম্ভব বলে আমরা মনে করছি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য বলছে, চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় 350 মিলিয়ন ঘনফুট। তবে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 190 মিলিয়ন ঘনফুট। আমাদের গ্যাস সরবরাহ ঘাটতি আছে, মহেশখালী থেকেই সরবরাহ ঘাটতি, যেই কারণে আমরা সারা দেশেই এখন কম, আমরা সর্বমোট 400 এর মতো। তো সেই হিসাবে চট্টগ্রামে তো কম, 200 বিলো 200 আছে। গাজীপুরে দৈনিক 590 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 360 মিলিয়ন ঘনফুট। সবচেয়ে বেশি ধুঁকছে পোশাক ও টেক্সটাইল খাত। এদিকে সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ 15 পিএসআই থেকে কমে 4 থেকে 8 পিএসআইতে নেমেছে। এদিকে গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হওয়া 5 ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাম উপসর্গে গেল 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 890 জনে। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছে 1025 জন। অন্যদিকে দেশে গেল 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত 693 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যে জেলা মামলা জট কমাতে পারবে তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে
ই বেল বন্ডের নতুন সেবা উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বলেন, হয়রানি মুক্ত আইনি সেবা নিশ্চিত করতে চায় সরকার। 16 জেলার পর আজ আরও 12 জেলায় চালু হলো ই বেল বন্ড। দেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন, গতিশীল এবং বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে এই পর্যন্ত 28 জেলায় চালু হলো ডিজিটাল ই বেল বন্ড বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা। যে জেলাতে আগামী 1 বছরের মধ্যে মামলার সংখ্যা সবচেয়ে কমাতে পারবেন, নিষ্পত্তির হার, আমরা বিকল্প তাদেরকে কিভাবে পুরস্কৃত করা যায় সেই চিন্তা ভাবনার মধ্যে আমরা যাচ্ছি। আইন মন্ত্রণালয় থেকে সেরকম একটি পরিকল্পনা আমরা নেওয়ার চিন্তা করছি। 2 বছরের চেনা পরিচিতি, আর সেই সুযোগেই ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। অটোভ্যান আত্মসাতের জন্য আশুলিয়ায় ভ্যান চালক সুজন হাওলাদারকে হত্যার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পিবিআই। উদ্ধার হয়েছে অটোভ্যান, মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত চাপাতি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে 2 জন। এদিকে সুষ্ঠু বিচারের মাধ্যমে আসামিদের মৃত্যুদণ্ডের দাবি জানায় নিহতের পরিবার। গেল 8 আগস্ট বিকেলে অটোভ্যান নিয়ে বাসা থেকে বের হন কেরানীগঞ্জের সুজন হাওলাদার। রাতে স্ত্রীর সঙ্গে কথা বলার পর বন্ধ হয়ে যায় তার মোবাইল ফোন। 2 দিন পর আশুলিয়ায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সুজন হাওলাদারের মা ও তার স্ত্রী। তাদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি নিশ্চিত করা হোক। আমার স্বামী একাই ইনকাম ছিল, ওই ইনকাম দিয়ে আমরা চলতাম। আমার স্বামীর হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমি আর কিছু চাই না। আমার একটা সন্তান, আমার পৃথিবীতে আর কেউ নেই। মার্ডারটা চুলার জন্য স্যার, আপনারা সঠিক বিচার করবেন, আমাকে আপনার কাছে এটুকুই অনুরোধ। তদন্তে নেমে 11 আগস্ট মাদারীপুরের একটি গ্যারেজ থেকে সুজনের বন্ধু মারুফ ও তানভীর ঢালি ওরফে আকাশকে গ্রেপ্তার করে পিবিআই। উদ্ধার করা হয় অটোভ্যান ও মোবাইল ফোন। পরে মারুফের দেয়া তথ্যে পানির নিচ থেকে উদ্ধার করা হয় চাপাতি। পিবিআই বলছে, অটোভ্যান আত্মসাতের উদ্দেশ্যে সুজনকে কাশিমপুরে নিয়ে যান মারুফ। ফেরার পথে ভ্যান বিকল হলে ইয়াবা সেবনের পর ঘুমিয়ে পড়েন সুজন। এরপর পাথর দিয়ে মাথায় আঘাত এবং চাপাতি দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয় তাকে। এই 2 জন আসামি কিন্তু বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছেন। মারুফ যে আছে, যে হত্যা করেছেন, সে এটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে কীভাবে সে হত্যা করেছেন, এবং এটা দায়ভারও সে স্বীকার করেছেন। এবং অন্য যে আসামি ছিল, যে অটোভ্যানটা ক্রয় করেছে চোরাই জানা সত্ত্বেও, তা সেও কিন্তু বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। সুজন হত্যার ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তারও তদন্ত করছে পিবিআই। তন্ডা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। দূষণমুক্ত সমাজ গড়তে শিল্প প্রতিষ্ঠানের মালিক সহ সকল অংশীজনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আর প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব করলে সহযোগিতা করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের হলরুমে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদী সংরক্ষণ কল্পে শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও অংশীজনদের সমন্বয়ে মত বিনিময় সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। সেখানে যোগ দিয়ে শিল্প মালিক সংগঠনের নেতারা পরিবেশ অধিদপ্তরকে ব্যবসায়ীদের সবসময় দোষী সাব্যস্ত না করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়ে একটি কমিটি তৈরি করে পরিবেশ রক্ষায় কাজ করার পরামর্শ দেন তারা। ক্যানেলের মাথাগুলির মধ্যে যদি সেন্ট্রাল ইটিপি করতে পারো, তাহলে এই পরিবেশ দূষণ এবং নদী দূষণ থেকে আমরা রক্ষা করতে পারি। অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নদী ও খাল দূষণ রোধে শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ইতিমধ্যে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটা চিহ্নিত করেছে 424টার মতো জায়গা থেকে আমরা দূষণ পাচ্ছি। এর ভিতর ওয়াসা আছে, ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং শিল্প প্রতিষ্ঠান, সবই একটা তালিকা আমাদের কাছে আসছে। সবার সহযোগিতা যদি আমরা এগোতে থাকি,
আমার মনে এটা করতে পারবে। প্রথমে আমরা বর্জ্য টেনে নেব, তারপরে আমরা নৌপথটা, এখানে দুটো ঝুলন্ত ব্রিজ হবে, গাবতলী এবং আশুলিয়া, যাতে আমরা চক্রকার নদীপথ তৈরি করা যায়। এ সময় পরিবেশ মন্ত্রী বলেন, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশেরও উন্নতি করতে হবে। ব্যবসায়ী হিসাবে চিন্তা করেন না, একজন বাংলাদেশী হিসাবে চিন্তা করেন। আমি যদি একজন বাংলাদেশী হই, আমি যদি আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে অবশ্যই সম্পদ সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে পরিবেশও উন্নত করতে হইব। দূষণমুক্ত দেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। একটা দূষণমুক্ত সমাজ অত্যন্ত জরুরি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখার ক্যাশ ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ক্যাশ ইনচার্জ সহ 2 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এছাড়া 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও 1 জনকে বদলি করা হয়েছে। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখায় গত 9 আগস্ট ভোল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাবে 4 কোটি 38 লাখ টাকার ঘাটতি দেখা দেয়। এই ঘটনায় তোলপাড় শুরু হয়। ঘটনার পর ব্যাংক ছেড়ে চলে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার পরদিন জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা করেন। পরে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও মোহাম্মদ জাফরুল্লাহ তানবীরকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। আমাদের অডিট চলতেছে, অডিটে মানে যে রিপোর্ট প্রতিবেদন দেওয়ার পরে তারপরে মানে বিষয়টা আরও বিস্তারিত জানা যাবে। ব্যাংক হচ্ছে যে মানুষ সেখানে টাকা জমা রাখে, একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে। এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান, সেটা তো আর কিছু করার নাই। পুলিশ জানায় প্রাথমিক তদন্তে কামরুল আর তানভীর মিলে ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। সরানোর প্রক্রিয়াটা এক একজনের বক্তব্য এক একজন, তবে আমরা এটা তদন্ত চলছে, তদন্তাধীন জিনিস। আমরা তদন্ত করে তারপর আমরা আমাদের পুলিশ রিপোর্ট এটা সুন্দরভাবে উপস্থাপন করি। প্রাথমিকভাবে বলছে তারা যে এখান থেকে সে এই টাকা এই 1000 নোটের ভিতরে 100 টাকা নোট এগুলো নিয়ে কমায় এগুলো রাখছে। এটা তার স্বীকার মানে আপনার এজারও বর্ণনা যেভাবে আছে সেটা স্বীকার করছে। এই ঘটনায় 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও 1 জনকে বদলি করা হয়েছে। আলভি রায়হান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার বিভিন্ন ট্যুরিজম স্পট বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে রাজধানীর পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনারে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে কাগজে কলমে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশের বিভিন্ন ট্যুরিজম স্পট থাকলেও সঠিক পরিচর্যার অভাবে সেগুলো আন্তর্জাতিক মান উন্নত করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। টুরিস্টরা না যায়, ট্যুর অপারেটররা আপনার এনকারেজ হবে না, তারাও কাজ করতে চাবেন না, কিন্তু মানে এটা ইনলাইন ওয়ার্ক। এই জন্য প্রথমে এসে আমি এই শৈবালটাকে খুব তড়িৎ গতিতে আমরা এটা প্রাইভেট সেক্টরে দেওয়ার জন্য পিপিপি মডেলে বাইরের কোনো একটা ইনভেস্টর এনে তাদেরকে দিয়ে এটাকে বড় একটা স্ট্রাকচার করে গল্ফ মানে 9 হোল গল্ফ করে আমরা যেখানে সমুদ্র সৈকতের সাথে কত সুন্দর সুন্দর বাইরে আমরা দেখেছি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।